নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ। এইমস কল্যাণীতে শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই দিন উপস্থিত হয়ে এইমস কল্যাণীতে লেজার মেশিন উদ্বোধন করে গেলেন। অর্থাৎ এই লেজার মেশিনের সাহায্যে সাধারণ মানুষের পোড়া স্থান বা ক্ষতস্থানে সম্পূর্ণভাবে রিপেয়ার করে দেওয়া হবে, তারই একটি নিদর্শন রেখে গেলেন শ্রমিক ভট্টাচার্য। আসুন দেখে নিই তার তথ্য। রিপোর্ট দীপক কুমার মোস্তাফি ও গৌর ঘোষ। ক্যামেরাটা শান্ত। আবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদের সিএসআর ফান্ড থেকে কল্যাণী এইমস কে সহযোগিতা করেছেন। এটা বিরাট কোনো ইভেন্ট নয়। আমাদের এখানে একটা নতুন ইউনিট চালু হচ্ছে, দ্যাট ইজ CO2 লেজার। স্কিনের বিভিন্ন ডিপ স্কার, বিভিন্ন দাগ ক্ষত হয়ে যাওয়া, সেগুলোকে রিপেয়ার করার কাজে, এবং বিভিন্ন জায়গায় যেখানে অন্যভাবে অ্যাক্সেস করা যায় না, ENT সার্জন আছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টের, সেখানেও কান, নাক এবং দুটো কানের মাঝখানে বিভিন্ন জায়গায় গ্রোথ, টিউমার, এই ক্ষেত্রে এই মেশিনটি বিশেষ উপযোগী। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের যত এইমস আছে এবং বিশেষ কিছু হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারেন না, তাদের CO2 লেজার আছে। কলকাতা শহরের প্রথম কোনো সরকারি হসপিটালে এই CO2 লেজার ইন্ট্রোডিউস হয়ে গেল আজকে, এবং আশা করছি এর উপকারিতা সাধারণ মানুষ পাবেন। আপনারা জানেন এখানে গত সালে এইমস তৈরি হয়েছে, এরপরেও পশ্চিমবঙ্গে আরেকটি এইমস হবে, কিন্তু পুরোপুরি অপারেশনাল করতে কোনো এইমসকে 10 থেকে 12 বছর সময় লেগে যায়। এবং এই মুহূর্তে এইমসকে ঘিরে মানুষের যে চাহিদা, যে আবেগ আছে, এইমসের সম্পর্কে মানুষের যে ধারণা আছে, সেটা আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না। আমাদের আরো কিছু সময় লাগবে, কারণ পুরো বিষয়টা বুঝতে হবে যে মানের, উচ্চমানের, মানে আজকের দিনের যুগোপযোগী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, সেই পরিষেবাটা এইমস দিয়ে থাকে। তার ফলে সেই এক্সপার্টাইজটাকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে গেলে, এবং তার জন্য যা কিছু অ্যাক্সেসরিজ আছে, যা কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, নন মেডিকেল স্টাফস আছে, এবং তাদের এক্সপার্টাইজটাকে যদি এলিভেট আমরা করতে চাই, তাহলে একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা বিশ্বাস করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে যেভাবে চিকিৎসা পরিষেবার, সরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসছে, সেটা আমরা দেখব।
এমনিতেই দক্ষিণ ভারতের ট্রেনের টিকিট পাওয়া যায় না, কারণ কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষরা অধিকাংশই দক্ষিণ ভারতের দিকে চলে যান। আজকে এটা আমাদের করার উদ্দেশ্য শুধু এটা নয়, মাননীয় জেলা শাসক এখানে উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি, তিনিও বিষয়টা দেখবেন, সহযোগিতা করবেন আমাদের এখানের ইউনিটের পক্ষ থেকে, এবং রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের পার্টিসিপেশন থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এইমস এর যে নিজস্ব স্বাতন্ত্র্য সেটাও কিন্তু বজায় রাখতে হবে। এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের মাননীয় ডিরেক্টর সাহেব এখানে আছেন, ডক্টর প্রফেসর সিনহা, তাকে প্রশ্ন করুন, আমার কিছু বলার নেই। ওভার। স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্দেশ্যে আগামী দিনে কোনো পরিকল্পনা আছে? সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবে। পশ্চিমবঙ্গে এখন যে সরকারটা তৈরি হয়েছে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি সেই সরকারের কোনো প্রতিনিধি নই। আর আজকের দিনে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার যে আলোচনা করা, এখানে কোনো স্কোপ নেই। রাজ্য সরকারের কাছ থেকে যদি কোনো সহযোগিতা চান, সেটা একমাত্র প্রফেসর সিনহা বলতে পারেন, এবং আমাদের অনারেবল ডিএম যিনি এখানে উপস্থিত আছেন তিনি বলতে পারেন। এটার আই এম ইনকম্পিটেন্ট টু রিপ্লাই দিস কোশ্চেন। আমাদের তো চাহিদা আছে এবং রাজ্যে দ্বিতীয় এমসও হবে। সেটা কোথায়? সেটা পরে ঠিক হবে, আপনি প্রশ্ন করুন। আজ ভালো সাইড দাও। আরে বক্তব্যটা নেবে, আরে বল বল বল, দাঁড়া বক্তব্যটা নেবো তো, বক্তব্য পেরিয়ে যাবে, বক্তব্য নিতে হবে। নীতির একচেটিয়া একাধিপত্য চাপিয়ে দেওয়া হবে, সেটা থেকে দল এবং সরকার চেষ্টা করবে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে বাইরে বের করে আনা। দ্বিতীয় এমস এর কথা বলছেন দাদা, এখন কোন দিকে পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গের দিকে? উত্তরবঙ্গে দ্বিতীয় এমস হবে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের সার্বিক আর্থসামাজিক উত্তরণ চায়। আমাদের প্রধানমন্ত্রী তিনি চান যে উত্তর পূর্ব ভারতের যেটা গেটওয়ে, এবং যে পশ্চিমবঙ্গ একসময় শিল্পে একদম উপরে যার জায়গা ছিল, ব্রিটিশ ইন্ডিয়ায় সারা পৃথিবীর জিডিপির মধ্যে একটা বঙ্গপ্রদেশের একটা নির্দিষ্ট কন্ট্রিবিউশন ছিল। এত সুজলা সুফলা পশ্চিমবঙ্গ আজকে এতটা পিছিয়ে পড়বে সেটা হতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় ভারতের প্রধানমন্ত্রী এবং সমস্ত যে দায়িত্বশীল মন্ত্রীরা আছেন, সে জুট হোক, হেলথ হোক, ইন্ডাস্ট্রি হোক, সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে এক নতুন অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য তাদের চেষ্টা। এবং আমরা আবেদন করছি সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে, যারা ভারতবর্ষের বাইরে নিজ নিজ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে তাদের মেধাকে প্রতিষ্ঠা করেছে, তারা বহু জায়গায় একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে সাফল্য নিয়ে এসেছেন। আজকে তারা আসুন পশ্চিমবঙ্গ আপনাদের একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রধানদের চাপ সৃষ্টি করে ইস্তফা দিতে বাধ্য করছে বিজেপির লোকজন, এরকম যারা অভিযোগ এরকম করছেন তারা কেউ বিজেপি নয়, তারা 4 ঘন্টার বিজেপি। ওগুলো যেটা দেখছেন ওগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফসল মাত্র। এটা বিজেপির নীতিগতভাবে কোনো নির্বাচিত সরকারকে, নির্বাচিত বডিকে ফেলে দেবার পক্ষে নয়। এখন নির্বাচনটা তো পঞ্চায়েতে কি করে হয়েছে প্রত্যেক মানুষের জানা, তারপরেও আমরা সে পথে হাঁটবো না।
এই পথ আমাদের নয়। যারা এটা করছেন দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অতি উৎসাহী কিছু নেমে পড়েছেন ময়দানে, সে যত বড় পার্টির নেতা হোক না, কোনো বিধায়কও যদি হয় যে গিয়ে পঞ্চায়েত বদল করে দিচ্ছে, তাহলে তাকেও দলীয় শৃঙ্খলার সামনে পড়তে হবে। তার উপরেও আজকে সেই শৃঙ্খলা ভঙ্গের ভাড়া নেমে আসবে। এটা দলের অবস্থান নয়, এটা অত্যন্ত স্পষ্ট। আমরা যদি এ পথে হাঁটতাম তাহলে 2021 সালের আগেই পশ্চিমবঙ্গের এই সরকারটাকে সরিয়ে দেওয়া যেত। বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি কোনো অবস্থাতে কোনো ভাতৃহত্যায় বিশ্বাস করে না। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ একটা সুযোগ দিয়েছে, এটা তো আমাদের একার কৃতিত্ব নয়। সারা পৃথিবী থেকে মানুষ যারা এখানের ভোটার, তারা ভোট দিতে এসছেন, যারা ভোটার নন, গ্রিন কার্ড হোল্ডার কিংবা অন্য দেশের সিটিজেনশিপ পেয়েছেন, তারাও এসেছেন। তারা নিজেদের মতো করে প্রচার করেছেন। আমরা অনেক ক্ষেত্রে জানি না কারোর সঙ্গে যোগাযোগ। পরিযায়ী শ্রমিকরা এসেছেন, কিছু আমাদের ব্যবস্থাপনায় এসেছেন, আর কিছুরা নিজেদের টাকা দিয়ে এসেছেন। সুতরাং এই যে লক্ষ্য, এটার লক্ষ্যটা কি? একটা নতুন পশ্চিমবঙ্গের সন্ধানে তারা এসেছেন। আমরাও চাই একটা রাজনৈতিক এই সমাজকে সরে যায়। একটা রাজনৈতিক সমাজের মধ্যে থেকে কোনোদিন কোনো রাজ্য দেশের উপকার হতে পারেনি, ভালো হতে পারেনি। পশ্চিমবঙ্গে শিল্পের সুস্থ প্রতিযোগিতা থাকুক, এখানে রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এফডিআই বাড়ুক, এসইজেড আসুক। শিল্পের ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তরুণ শিক্ষিত প্রজন্ম যারা আছেন তারা কাজ চায়, তারা কর্মসংস্থান চায়, তারা ভালোভাবে বেঁচে থাকতে চায়। আর তরুণ প্রজন্ম তারা আন্তর্জাতিকভাবে শিক্ষা চায়। সেটা করার লক্ষ্যে এই সরকার বদ্ধপরিকর। 1 বছর সময় দিন, আর এখনো 1 মাসও হয়ে গেছে। সময় দিন সব পাল্টে। দাদা কালকে হচ্ছে নির্বাচন, একদম মানে ফলতার নির্বাচন। দাদা একটু নির্বাচন তো আগে হতো না। ফলতার নির্বাচনের যে পুনর্নির্বাচন হচ্ছে, সেই কৃতিত্ব তো বিজেপি কর্মীদের নয়। আমরা তো করাইনি। সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন, কারণ তাদের মনে বিশ্বাস এসেছিল পরিবর্তন হতে চলেছে। এবং আমাকে মহিলারা বলছেন ধরে ওখানে যে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ? আমরা হিন্দু ছিলাম বলে আমাদের ভোট দিতে হয়। এটা তো পশ্চিমবঙ্গের চেহারা নয়। এখানে তো প্রত্যেকেই পশ্চিমবঙ্গবাসী। এই হিন্দু মুসলমানের বিভাজনটা কোথা থেকে আসে? আপনি কালী পুজো বন্ধ করে দেবেন, দুর্গা পুজোর বিসর্জনের রুট চেঞ্জ করে দেবেন। এটা তো হিন্দু হোমল্যান্ড, যেটা পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। এমনকি জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণ্য যার পক্ষে ভোট দিয়েছিলেন, আজকে সেই রাজ্যটাকে পাকিস্তান বানিয়ে দেওয়া হবে, বাংলাদেশ বানিয়ে দেওয়া হবে, এটা কেউ মেনে নেবেন। ফলে ওখানে যে নির্বাচনটা হচ্ছে, ওটা শুধুমাত্র একটা নির্বাচন, মানুষের দাবি। নির্বাচন হয়েছে, তবে আগে অনেকে ব্যান্ড বাজাচ্ছিলেন, শুনেছিলাম। আমরা তাদের খুব মিস করছি এবারে নির্বাচন। আমি ওখানে গিয়ে বলেছিলাম প্রচার করছি। বিরোধী তো থাকতেই হবে, তাহলে গণতন্ত্রে সাফল্য আসবে। আমরা তৃণমূলের কাছে আহ্বান জানিয়েছি, ভাই আসুন, প্রচার করুন। আমাদের সভাপতি আপনাদের স্বাগত জানান, নিজেদের কথা বলুন রাস্তায় নেমে। কিন্তু কি জানেন তো, পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে তৃণমূলের পতাকা লাগানোর কোনো লোক নেই, আর বিজেপির পতাকা খোলার কোনো লোক নেই। প্রার্থী তো প্রত্যাহার করে নিয়েছে গতকাল। ঠিক আছে।